আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক আলু দিবসের গুরুত্ব ও তাৎপর্য এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত আলু গবেষণা কেন্দ্রের অধ্যাপক ডক্টর আশিস চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। তো যেমনটা বলছিলাম ডক্টর চক্রবর্তী, যে আন্তর্জাতিক আলু দিবস আজকের দিনটি সারা পৃথিবী জুড়ে পালন করা হচ্ছে। তো প্রথমেই আমরা জানতে চাইবো আপনার কাছে যে কবে থেকে এই দিনটিকে আমরা চিহ্নিত করলাম এবং তার পেছনে কি কারণ বা তার তাৎপর্যটা, সেটা যদি একটু আমার শ্রোতা বন্ধুদের আপনি বলে দেন। হ্যাঁ, আমরা জানি আলু আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম একটা খাদ্য উপাদান। আমরা যদি দেখি তাহলে দেখব যে ধান, গম বা ভুট্টা এই জাতীয় দানাশস্য জাতীয় খাদ্যের ঠিক পরেই হচ্ছে আলুর স্থান। কাজেই এই আলুর জন্যে একটা যদি আমরা নির্দিষ্ট একটা দিন যদি আমরা স্থির করতে পারি, যেদিন আমরা এই চাষটার সম্বন্ধে আমরা আমাদের যে দেশের সমস্ত যারা আলু গ্রোয়ার বলুন বা আলু যারা করেন বা আলু চাষের সঙ্গে যুক্ত, তাদের যদি আমরা একটা দিন, নির্দিষ্ট দিন যদি আমরা সেই দিনটাকে উদযাপন করি যে আমাদের ভবিষ্যতে আলু চাষের কি টার্গেট বা আমাদের কি লক্ষ্যমাত্রা, সেটা যদি আমরা কোনো একটা নির্দিষ্ট দিনে বসে যদি স্থির করি তাহলে খুব ভালো হয়। এবং এই লক্ষ্যে 2023 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের যে আমাদের আন্তর্জাতিক খাদ্য এবং কৃষি সংস্থা আছে বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, তারা স্থির করে যে 30শে মে তারিখটাকে যদি আমরা আন্তর্জাতিক আলু দিবস হিসাবে আমরা উদযাপন করি। এবং তারপরে এটা ঠিক হওয়ার পরে প্রথম আন্তর্জাতিক আলু দিবসটা আমাদের হয়েছিল 2024 সালের 30শে মে। স্বাভাবিকভাবেই এবছরও 30শে মে আমাদের সেই আন্তর্জাতিক আলু দিবস হিসাবে পালন করা হচ্ছে আর কি, যেটা আজকে। তো প্রত্যেকটি দিবসের পেছনে তো একটি প্রতিপাদ্য বা একটি থিম নির্দিষ্ট করা থাকে, তো সেক্ষেত্রে এবছরের থিমটি কি? এবছরের আন্তর্জাতিক আলু দিবসের থিম বা প্রতিপাদ্য, মূল প্রতিপাদ্য যেটা হলো সেটা হচ্ছে ইতিহাস গঠন এবং ভবিষ্যতের খাদ্য। যদি আমরা যদি ইংরেজিতে বলি সেটা হচ্ছে শেপিং দ্য হিস্ট্রি এন্ড ফিডিং ফিউচার। আচ্ছা, তো যখন ইতিহাসের কথা এসেই গেল, আলু যে কবে থেকে খাওয়া শুরু হয়েছিল বা আমাদের খাদ্যাভ্যাসের তালিকায় আলু কবে এরকম একটা প্রধান অঙ্গ হয়ে গেল, সেই ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি আলু চাষ শুরু হয় প্রায় 7 থেকে 8,000 বছর আগে। এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আমরা পাই। বলিভিয়া এবং পেরুর যে বর্ডার লাইন, সেখানে আন্দিজ যে পর্বতমালা আছে দক্ষিণ আমেরিকার, সেই আন্দিজ পর্বতমালাতে তিতিকাকা লেক বা হ্রদ আছে, তার পারিপার্শ্বিক বা সেই লেকটাকে ঘিরে যে তার আরো অন্য জায়গাগুলো আছে, সেখানে ইনকা বলে এক রকমের এক জাতীয় তারা ছিল একটা জাতি গোষ্ঠী। তারা প্রথমে তো আলু তো এইভাবে তো চাষ হতো না, একটা বন্য উদ্ভিদ হিসাবেই ছিল। তাতে যে একটা খাদ্য গুণ আছে, তারা প্রথমে সেটাকে তাদের নজরে আসে। এবং শুধু যে তাদের নজরে এলো তা না, তারা কিন্তু এই উপাদানটিকে বা আলুটাকে তাদের জীবন বা সংস্কৃতির সঙ্গে কিন্তু তারা ওতপ্রোতভাবে জড়িয়ে নিল। এবং তখনকার দিনে যে সমস্ত মাটির যে সমস্ত বস্তু তৈরি হতো, তারা সেখানে বিভিন্ন আলুর আকার দিয়ে সেগুলো তৈরি হতো। তারপরে তখনকার দিনে তো আলুর এরকম সংরক্ষণ ব্যবস্থা ছিল না, তারা কিন্তু তখনও কিন্তু আলু যে সংরক্ষণ করা যায় ভবিষ্যতের প্রয়োজনে, সেটা কিন্তু তারা করেছিল। তারা কি করতো, আলুটাকে সারা রাত তারা কি করতো, আলুটাকে বিছিয়ে রেখে দিত। রেখে দিয়ে পরের দিন সকাল থেকে বা যখন খুব সূর্য উঠতো, তখন তারা মহিলা বা ছোট ছোট বাচ্চারা খালি পায়ে সেই আলুগুলোকে তারা চাপা দিয়ে দিয়ে তার থেকে যে এক্সেস জল সেটা বার করে দিত। এবং এইভাবে 4-5 দিন রাখার পরে কড়া সূর্যের আলোতে সেই আলুগুলো তখন ড্রাই হয়ে যেত। এবং সেই ড্রাই আলুটাকে কিন্তু তারা তখন তাদের ভবিষ্যতের প্রয়োজনে বা যখন দুর্ভিক্ষ হচ্ছে বা সে বছর কোনো খাদ্য নেই, সেই প্রয়োজনে তারা কিন্তু তখন আলুটাকে রেখে দিত। এইভাবে কিন্তু তখনও আলু চাষে তারা তাদের সংস্কৃতির সঙ্গে তারা জুড়ে নিয়েছিল। শুধু তাই নয়, তখনকার দিনে যে আমাদের তো কোনো পরিমাপ করার কোনো ইউনিট ছিল না, তারা ইউনিটটা তারা কি করে ঠিক করতো
যেমন আলু রান্না করতে কত সময় লাগছে সেটার উপরও বেস করে তারা সময়ের ইউনিট ঠিক করতো। তেমনি একটা পরিবারের আলু চাষ করতে কতটা জমিতে একটা পরিবারের জন্য আলু চাষ করছে সেটা থেকে ঠিক হতো মানে তার জমির কতটা ইউনিট হবে বা আকার হবে সেইটা, মানে তখন থেকে কিন্তু এটা চলছিল। তারপর অ্যাকচুয়ালি 16 শতকে স্প্যানিশ ইনভেডাররা তারা পেরুতে যায় ইন সার্চ অফ বা শহরের সন্ধানে। সেখানে গিয়ে তারা কিন্তু ওই পেরু থেকে আলু তাদের নিজের জায়গায় বা স্পেনে নিয়ে আসে। আচ্ছা। এবং ক্রমান্বয়ে ইউরোপিয়ান কান্ট্রিতে আলুর কিন্তু সূত্রপাত হয়। ইউরোপে কিন্তু প্রথমে আলু চাষ হতো না। আচ্ছা। এইবার ক্রমান্বয়ে 1585 বা 86 সাল নাগাদ সেই আলুটা গ্রেট ব্রিটেন বা আয়ারল্যান্ডে ঢোকে। তারপরে 1587 খ্রিস্টাব্দে আলু অস্ট্রিয়াতে তার এন্ট্রি হয় বা তার সূত্রপাত হয়। এইভাবে ধীরে ধীরে আলু কিন্তু সমগ্র ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু আস্তে আস্তে সূত্রপাত হলো এর। এবং আয়ারল্যান্ডে যেটা হলো, আয়ারল্যান্ডের লোক কিন্তু আলুটাকে মূল খাদ্য হিসেবে গ্রহণ করলেও 1845 সালে নাগাদ সেখানে ব্লাইটের উপদ্রব হয় এবং সেখানে টোটাল আলু চাষটাকে কিন্তু নষ্ট করে দেয়। এবং তার ফলে কি হয়, 2.5 লক্ষের বেশি লোক মারা যায় এবং 1 লক্ষ মতো লোক নর্থ আমেরিকাতে তারা কিন্তু মাইগ্রেট করে বা শিফট করে চলে যায়। এটা গেল ইউরোপিয়ান আলু চাষ। তারপর তো জার্মানি, ফ্রান্স, ইটালি বিভিন্ন জায়গাতে আলু। ভারতবর্ষে কবে থেকে? ভারতবর্ষে আলুর সূত্রপাত কিন্তু হলো 16-17 শতকে। আচ্ছা। এবং মূলত পর্তুগিজদের হাত ধরে। আচ্ছা। পর্তুগিজরা প্রথমে আলুটাকে ভারতে আনে, কিন্তু অ্যাকচুয়ালি আলুর বিস্তার বা বিভিন্ন জায়গায় আলুর চাষটা কিন্তু হয় ব্রিটিশদের সূত্র ধরে। এইভাবে আলু শুরু হয় ভারতবর্ষে। কিন্তু প্রথমে ভারতবর্ষে কিন্তু নিজেদের কোনো আলুর জাত ছিল না। মূলত তখন আমাদের যে আলুগুলো চাষ হতো তার যে জাতগুলো ছিল সেগুলোকে বলতাম আমরা ফুলোয়া বলতাম বা গোলা বলা হতো। কিন্নর হোয়াইট একটা জাত ছিল, দার্জিলিং রেড রাউন্ড, এরকম কিছু কিছু ভ্যারাইটি বা জাত ছিল। তারপর অবশ্য কিছু ইউরোপিয়ান থেকে কিছু ভ্যারাইটি এসেছিল, যেমন ম্যাজেস্টিক, ম্যাগনাম বোনাম, এই ধরনের কিছু জাত কিন্তু আমাদের ইউরোপ থেকেও এসেছিল। কিন্তু দেখা গেল ইউরোপিয়ান আলুর একটা সমস্যা হতো, ইউরোপে আলু চাষ হতো প্রায় ওদের ডে লেন্থ আমাদের থেকে অনেক বড়, প্রায় 16-17 ঘন্টা তাদের ডে লেন্থ। তাদের শীতকালীন যে সেটা অনেক দীর্ঘ, যার জন্য ইউরোপিয়ান ভ্যারাইটি গুলো প্রায় 160-70 দিনের ভ্যারাইটি তাদের হতো। কিন্তু আমাদের এখানে দিনের মাত্রা কম, 10-11 ঘন্টার বেশি শীতকাল আমরা দিনের পাই না। আমাদের এখানে 90 দিনের বেশি আমরা আলুর জন্য ডিউরেশন দিতে পারি না। এটা বিভিন্ন কারণে। তারপর আরেকটা হলো ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার, কারণ ইউরোপিয়ান ভ্যারাইটির আলুগুলো মূলত সেপ্টেম্বর বা আগস্ট সেপ্টেম্বরে উঠতো, হারভেস্ট হতো। কিন্তু আমাদের এখানে আলুর সময়টা ছিল অক্টোবর নভেম্বর। সেই সময়ে ডরম্যান্সিগত কারণে সেই বীজগুলো কিন্তু আমাদের এখানে খুব একটা প্রচলিত হতো বা অসুবিধা ছিল, যার জন্য তখন প্রয়োজন দেখা দিল আমাদের নিজস্ব আলুর জাত। এবং এই লক্ষ্যে তখন আমাদের 1949 সালের কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্রের স্থাপন হলো, সেটা পাটনাতে। আচ্ছা। এবং তারপরে সেখানে বেশ কয়েক বছর চলার পরে আরো অন্যান্য কিছু কারণে 1956 খ্রিস্টাব্দে এই সংস্থাটাকে সিমলাতে স্থানান্তরিত করা হলো। কারণ হিমাচল প্রদেশ বা সিমলাতে কি হয়, পাহাড়ি অঞ্চল হওয়ার জন্য সেখানে আলুর গুণগত মান বা সেখানে আলুর জাত নির্বাচনের ক্ষেত্রে আদর্শ পরিবেশ থাকার জন্য আমরা সিমলাতে কেন্দ্রীয় আলু গবেষণা সংস্থাকে স্থানান্তরিত করা হলো। এবং তারপর থেকে একটা ধারাবাহিক ভাবে আলুর গবেষণা এবং তার আলুর চাষের নতুন নতুন দিক খুলতে শুরু করলো, বিভিন্ন জাত উৎপন্ন হতে শুরু করলো। বর্তমানে আমাদের প্রায় 72টা পর্যন্ত আলুর জাত আছে। তার মধ্যে 9টা হচ্ছে আমাদের প্রসেসিং প্রক্রিয়াকরণ জাত, দুটো বা তারও বেশি কিছু আমাদের ওই হিট টলারেন্স বা তাপ সহ্য করতে পারে, এই ধরনের ভ্যারাইটি আমাদের 2-3টে রয়েছে। এরকম ভাবে প্রচুর জাত তৈরি হলো, নতুন নতুন টেকনোলজি, চাষ পদ্ধতি, বৈজ্ঞানিক সম্বন্ধ শুরু হলো। তারপরে আলুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ রোগ হলো নাভি ধসা, তার সম্বন্ধে প্রচুর কাজ হলো। সেই নাভি ধসা কি করে সময় আমরা কন্ট্রোল করব, নাভি ধসা রেজিস্ট্যান্ট জাত কি করে তৈরি হয়, এই সব করে তারপরে নতুন নতুন বীজ, আলুর বীজের গুণগত বীজ কিভাবে তৈরি হবে, এভাবে মানে প্রচুর গবেষণা তখন থেকে শুরু করে আজ পর্যন্ত হয়ে আসছে। এটা হচ্ছে আলুর মূলত
তার ঐতিহাসিক একটা প্রেক্ষাপট রয়েছে আলু চাষে। এবং দেখা গেল যে ভারতবর্ষের মানুষের কাছে আলু একটা অন্যতম প্রধান খাদ্যের তালিকায় বা সবজির তালিকায় চলে এলো, যেটা আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই। কিন্তু তার পাশাপাশি এ কথাও শোনা যায় যে আলু খেলে মানুষ মোটা হয়ে যায়, আলুর সেই অর্থে কোনো পুষ্টিগুণ নেই, কিন্তু বর্তমান বিজ্ঞানে সেটাকে অন্যরকম পরিভাষায় একটু সংযোজন করা হচ্ছে। তো আমি পরবর্তী প্রশ্ন আপনার কাছে এটাই আমি রাখবো। একটুখানি আপনি যেটা বললেন সেটাই বলছি, আলু যে শুধু মানে আমাদের এখানে যে একটা মিসকনসেপশন আছে, যে আলু সম্বন্ধে ভ্রান্ত ধারণা আছে আমাদের, শুধু আমাদের এখানে নয়, আলু যখন ইউরোপিয়ান কান্ট্রিতে যখন শুরু হলো তখন কিন্তু অত স্মুথলি কিন্তু আলু আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আসেনি। তখনও আলুটাকে ধরা হতো বিভিন্ন রোগের কারণ হিসাবে, এমনকি লেপ্রসি সেটারও কারণ হিসাবে আলুকে ধরা হতো। কিন্তু তারপরে দেখা গেল সেটা ঠিক নয়। আমাদের এখানেও মোটা হয়ে যাওয়ার পিছনে আলুর ভূমিকা আছে, আমাদের ডায়াবেটিক রোগের কারণ হিসাবে আলুকে ধরা হয়। কিন্তু বাস্তবে কিন্তু এই ধারণাটা যদি আমি একটু যদি আপনাকে বলি তাহলে ক্লিয়ার হবে। আলুতে যেটা হয়, আলুতে কিন্তু যে ডায়াবেটিকের কোনো কারণ কিন্তু আলু নয় বা মোটা হওয়ার জন্য, কারণ মোটা আলু কিন্তু একটা লো এনার্জি ফুড। একদমই নয়, মানে মধুমেহ রোগের জন্য যে আলুকে আমরা অনেক সময় দায়ী করি সেটাও কিন্তু না, একেবারেই নয়, সেই ধরনের নয়। যে আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমাদের আলু হচ্ছে লো ক্যালোরি ফুড, মানে 69 থেকে 70 কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যায় 100 গ্রাম বয়েলড আলু থেকে। এবং দেখা গেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের একটা গবেষণা আছে, একটা পূর্ণবয়স্ক বা 7 কেজি যার বডি ওয়েট, সেরকম একটা লোকের যদি তার ওবেসিটি আসতে হয় বা মোটা যদি হতে হয়, তাদের 2875 কিলো ক্যালোরি মতো তার এনার্জি দরকার হয়। সেই রেসপেক্টে আমি যদি বলি তাহলে প্রত্যেক দিন কত আলু খেতে হবে আমাকে? 4 কেজিরও বেশি। কিন্তু সেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। কাজেই আলু খেলে যে মোটা হবো সেটা নয়। আর একটা কারণ হচ্ছে আলু কিন্তু লো ফ্যাট, আলুতে 0.1% বা তারও কম ফ্যাট আছে। কিন্তু যেটা কোনো মুশকিল হলো, আলু যখন ফ্রাই করা হয়, ভাজা যখন হয় তেলে, আলু প্রচুর কিন্তু ফ্যাট কনজিউম করে। যেমন ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু 19% মতো ফ্যাট কনজিউম করে এবং 100 গ্রাম এর থেকে 220 কিলো ক্যালোরি মতো এনার্জি সে সাপ্লাই দেয়। তেমনি আলু চিপস, যেটা আমরা আমাদের খুবই প্রিয় আমাদের সকলের ক্ষেত্রে, সেই চিপস কিন্তু যখন তেলে ভাজা হয় সে প্রায় 36% সে ফ্যাট কনজিউম করে এবং সেখান থেকে প্রায় 500 ক্যালোরিরও কিলো ক্যালোরির উপর এনার্জি বা সাপ্লাই করে, কিলো ক্যালোরি এনার্জি সাপ্লাই করে। কাজে কালপ্রিটটা কিন্তু আলু নয়, আমরা যেভাবে আলু খাবো সেভাবেই কিন্তু ডিপেন্ড করবে। আলুর সঙ্গে যে আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো হচ্ছে মেন কালপ্রিট। ঠিক। তাহলে আলুর পুষ্টিগুণ কতটা সেটা যদি একটু বলেন। আলু একটা সুষম খাদ্য। আলু সুষম খাদ্য। 100 গ্রাম আলুতে অন্তত প্রায় 80% বা তার কাছাকাছি বেশিটা হচ্ছে জল, বাকিটা যে সেটা হচ্ছে শুষ্ক অংশ বা ড্রাই ম্যাটার বলি আমরা। এই শুষ্ক অংশের মধ্যে প্রায় 16 থেকে 17% হচ্ছে শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট, 1% মতো আছে মিনারেল, ভিটামিন আছে 0.6%, আর ফ্যাট হচ্ছে আমি যেটুকু একটু আগেও যেটা বললাম 0.1% হচ্ছে ফ্যাট। এর সঙ্গে আছে ভিটামিন সি এবং অন্যান্য খাদ্য উপাদান। কাজেই দেখা যাচ্ছে আলু কিন্তু একটা আমাদের সুষম খাদ্য এবং এর প্রোটিন হচ্ছে 2.5 থেকে 3% প্রোটিন। এবং শুধু তাই নয়, আমাদের মানুষের দেহে প্রায় 21টা রকমের অ্যামিনো অ্যাসিড প্রয়োজন হয়। তার মধ্যে 11টা অ্যামিনো অ্যাসিড মানুষ তার নিজের দেহে নিজে সিনথেসিস করতে পারে, কিন্তু বাকি যে 10টা অ্যামিনো অ্যাসিড সেটার জন্য তাকে বিভিন্ন উদ্ভিদজাত জিনিসের উপর তাদের ডিপেন্ড করতে হয় এবং আলু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ। নট অনলি আলুতে কিন্তু লাইসিন বলে এক রকমের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, যেটা খুবই উপকারী বা এনিমাল যে প্রোটিন তার সমতুল্য। কাজেই সেই হিসাবে আলু কিন্তু আমাদের একটা সুষম খাদ্য হিসেবে আমরা ধরে নেব। এবার তাহলে ডক্টর চক্রবর্তী, যেটা আপনার কাছে জানতে চাইবো যে আন্তর্জাতিক আলু দিবস আমরা পালন করছি, তাহলে বর্তমানে বিশ্বের আলুর উৎপাদন সম্পর্কেও যদি আমাদের একটু কিছু বলেন। বিশ্বের আলু উৎপাদনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব 1961 সাল সেই সময়ে বিশ্বে আলু উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 270 মিলিয়ন টন মতো। কিন্তু আজকে যদি আমি দেখি সেই প্রোডাকশন বা উৎপাদনটা 2023 সালের যদি আমি হিসাব বলি, সেখানে আমরা দেখতে পাই
383 মিলিয়ন টন আলু কিন্তু বিশ্বে উৎপাদন হচ্ছে। এবং এই বিশ্বে এই যে 383 মিলিয়ন টন মতো আলু উৎপন্ন হচ্ছে, তো সেটাতে কিন্তু চীন কিন্তু বিশ্বের প্রথম উৎপাদনের দিক থেকে। চীনে 93.94 মিলিয়ন টন মতো চীনে আলু উৎপন্ন হয়। তারপরে কিন্তু আমাদের ভারতের স্থান, ভারতে আমাদের 60 মিলিয়নের টনের উপরে আমাদের আলু উৎপন্ন হচ্ছে এখন। তারপরে হচ্ছে ইউক্রেন, তারপরে হচ্ছে ইউএসএ, রাশিয়া এবং বাংলাদেশও কিন্তু এখন প্রায় 9.5 টনের মতো কাছাকাছি কিন্তু বাংলাদেশও কিন্তু একটা ভালো আলু উৎপাদনের দেশ বাংলাদেশ, সেখানেও কিন্তু প্রচুর ভালো উৎপন্ন হচ্ছে। আর যদি প্রোডাক্টিভিটি দেখি বা উৎপাদনশীলতা, বিশ্বে এখন আলু উৎপাদনশীলতার পরিমাণ হচ্ছে 21.1 টন পার হেক্টর। তাহলে এই যে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি ভারতবর্ষ, তো ভারতবর্ষে আলু চাষের অবস্থা মানে আগের থেকে এখন কিরকম ভাবে প্রযুক্তিগত দিকটাও যদি একটু বলেন, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ কিরকম অবস্থানে রয়েছে সেটা যদি একটু বলেন। বললাম যেহেতু ভারতে প্রায় 60 মিলিয়ন টনের উপরে আলু উৎপন্ন হচ্ছে গত হিসাবের মতো, কিন্তু আমার যদি 2050 বা 2030-2050 আমি যদি টার্গেট বা লক্ষ্য যদি স্থির করি, তখনকার রেসপেক্টে 2030 সালেও যদি আমি ধরি, সেখানে প্রায় 70 মিলিয়ন টন আলু উৎপাদন দরকার হবে এবং 2050-এ গিয়ে সেই উৎপাদনের পরিমাণ দাঁড়াবে গিয়ে 122 মিলিয়ন টন। কাজে সেই হিসাবটাকে আমি টার্গেটটাকে যদি দেখি, তাহলে কিন্তু আমাদের মানে তৃপ্তির কিন্তু কোনো জায়গা কিন্তু নেই, সন্তুষ্টির কোনো অবকাশ কিন্তু এখন এই মুহূর্তে নেই। আরো অনেকটা আমাদের আলু উৎপাদনের কথা অনেকটা ভাবতে হবে। এবং সেই হিসাবে আমাদের যে 60 মিলিয়ন টন আলু উৎপন্ন হচ্ছে বর্তমানে, সেখানে উত্তরপ্রদেশে সেটা আলু উৎপাদন হচ্ছে প্রায় 20 মিলিয়ন টন, আর আমাদের পশ্চিমবঙ্গ 7 মিলিয়ন, এরপরে হচ্ছে বিহার, এরকম ভাবে বিভিন্ন স্টেটে আমাদের আলু উৎপন্ন হচ্ছে। এবং আমি যদি স্বাধীনতা বা সেই সময়টার কথা চিন্তা করি, তাহলে 1948-49 সালে আমাদের ভারতে কিন্তু আলু উৎপাদন হতো মাত্র 1.54 মিলিয়ন টন, এবং সেটা হতো 0.23 মিলিয়ন হেক্টর জমির থেকে। এবং তখনকার আলুর উৎপাদনশীলতা ছিল মাত্র 6.5 টন পার হেক্টর। কিন্তু আজকের দিনে যদি তাকাই, সেখানে আমাদের 60 মিলিয়ন টন বললাম, এখন আমাদের বর্তমান আলুর উৎপাদনশীলতা প্রায় 4 গুণ বেড়েছে, মানে 6.5 টন পার হেক্টর ছিল, সেটা এখন 25 টন পার হেক্টর। মানে প্রভূত উন্নতি কিন্তু আমাদের আলু উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমরা অর্জন করতে পেরেছি। এবং 2050-এ আশা করি আমরা সেই টার্গেটে রিচ করতে পারবো, যদিও আমাদের সামনে অনেক কিন্তু প্রতিবন্ধকতাও রয়েছে, তার উপরেও আমাদের কাজ করতে হবে। তো এবারে বলি যে দেখুন, একটা শস্য যখন আমরা উৎপাদন করছি এবং সেটা যখন আমাদের পৃথিবীর প্রেক্ষিতে দ্বিতীয় স্থান অর্জন করে রয়েছে, পাশাপাশি তার রপ্তানির কথাটা কিন্তু সেই সঙ্গে উঠে আসে। তো আলু রপ্তানিতে ভারতের স্থান কি? আলু যদি রপ্তানির কথা চিন্তা করি, তাহলে উন্নতশীল দেশ যেগুলো, তাদের তুলনায় কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি। উন্নতশীল দেশ বলতে যেমন নেদারল্যান্ডস, সেখানে প্রায় 19.8 বা 19.8% আলু কিন্তু তারা এক্সপোর্ট করে বা রপ্তানি করে, এবং তার মূল্য যদি ধরি $1.2 বিলিয়ন। তারপরে আসছে ফ্রান্স, তারাও কিন্তু 17% পর্যন্ত তাদের কিন্তু তারা রপ্তানিযোগ্য আলু। এবং তারপরে হচ্ছে জার্মানি কিন্তু প্রচুর আলু, তাদের প্রায় 10% মতো আলু কিন্তু তারা রপ্তানি করে। সেইটা যদি আমি চিন্তা করি, সেই তুলনাতে কিন্তু ভারতের আলু রপ্তানি কিন্তু অনেকটা পিছিয়ে আমরা, যদিও প্রায় 1.7% মতো আলু আমরা রপ্তানি করছি বর্তমানে। এর কারণ হচ্ছে আমরা রপ্তানি যেটা করব, অ্যাকচুয়ালি আমরা রপ্তানিটাকে ভাবি আমাদের যখন আলু প্রোডাকশন প্রচুর বেড়ে যায়, তখন আমরা আলু রপ্তানির কথা ভাবি, কিন্তু সেইভাবে রপ্তানির কথা ভাবলে চলবে না। আমাদের রপ্তানি করতে গেলে যে দেশে রপ্তানি করব, তার কি ধরনের জাত তাদের পছন্দ। আমার এখানে যে আলু হচ্ছে, এমন তো নয় সে বাইরে, বা আমি যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর কথাও চিন্তা করি, আমাদের যে ধরনের আলু পছন্দ করি, তাদের সেই ধরনের আলু পছন্দ নাও হতে পারে। কাজেই আমরা রপ্তানি করতে গেলে আগে দেখতে হবে আমাদের যে দেশে আমি আলু রপ্তানি করতে যাব, তাদের কি ধরনের আলু পছন্দ, সেই টার্গেট রেখে আমাদের এখানেও কিন্তু সেই ধরনের আলু জাতের চাষ করতে হবে। এবং আন্তর্জাতিক বাজারটা সম্পর্কে সম্যক ধারণা তৈরি করতে হবে। শুধু তাই নয়, আমাদের দেখতে হবে
যে আলু রপ্তানিটা জানে ছেদ না পড়ে। আমি হয়তো এই বছর আলু রপ্তানি করলাম, দেখা গেল সামনের বছর আমি দিতে পারলাম না, তাহলে আন্তর্জাতিক বাজারে কিন্তু নাম খারাপ হয়ে যাবে। আলু রপ্তানি যখন করব, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদের যা রিকোয়ারমেন্ট সেইভাবে কিন্তু আলুর সাপ্লাই দিয়ে যেতে হবে, সেই দিকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস হয়, যাতে রেসিডুয়াল কোনো টক্সিসিটি যাতে না থাকে, কোনো কেমিক্যালস যাতে না থাকে, সেগুলোর দিকে নজর রাখতে হবে। কারণ অনেক রোগ আছে, সেই রোগগুলো থেকে ফ্রি রাখতে হবে আমার যেমন রপ্তানিযোগ্য আলুতে। যেমন আমাদের এখানে প্রচুর ব্যাকটেরিয়াল উইল্ট হয়, পটেটো টিউবার মথ, এইগুলো যদি থাকে আমরা এই ধরনের আলু কিন্তু বাজারে তারা নেবে না, এমনিতে তারা কনসাইনমেন্ট কিন্তু ব্যাক করিয়ে দেবে। কাজে আলু রপ্তানি করতে গেলে এই ধরনের কিছু জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তবেই সেখানে আমরা আলু রপ্তানি করতে পারবো। এই রপ্তানির সঙ্গে তো ওতপ্রোতভাবে জড়িয়েও রয়েছে যে অধিক ফলনের দিকে দৃষ্টি রাখা, সেটাও তো একটা পাশাপাশি দুটো একসঙ্গে চলে। কিন্তু এ কথাও তার সাথে শোনা যায় যে যখন অধিক ফলন হয় তখন কিন্তু কৃষক বন্ধুরা ভালো দাম পাচ্ছেন না। আমাদের তো দিনের শেষে দেখতে হবে যাতে কৃষক বন্ধুরা ভালোভাবে থাকতে পারেন, তাদের অর্থনৈতিক মান উন্নয়ন হতে পারে। এখন সংরক্ষণ, আমাদের আলু সংরক্ষণের মেন হচ্ছে কোল্ড স্টোর বা হিমঘরের সংরক্ষণ। কিন্তু আমাদের রাজ্যেও বলি হিমঘর যতটা দরকার ছিল সেই অনুপাতে কিন্তু হিমঘরের সংখ্যা কম। বর্তমানে আমাদের 500 আশপাশে হয়তো হিমঘর, এবং সেখানে আমরা মূলত খুব বেশি হলে 8 মিলিয়ন টন মতো আলু রাখতে পারি, কিন্তু আমাদের অ্যানুয়াল প্রোডাকশন হচ্ছে প্রায় 14 মিলিয়ন টন অ্যাভারেজ। তাহলে বাকি আলুটা আমি কোথায় নিয়ে যাব? সেজন্য আমাদের কোল্ড স্টোরের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে। আর একটা জিনিস যেটা করতে হবে, সংরক্ষণের ক্ষেত্রে যাতে আলু নষ্ট না হয় তার জন্য আমাদের প্রক্রিয়াকরণ দিকে, আমাদের আলুর প্রক্রিয়াকরণ আমাদের কিন্তু ভালোভাবে করতে হবে, নাহলে এই নষ্টটা কিন্তু আমরা ঠেকাতে পারবো না। যে আলু তো শুধু সবজি হিসাবে খাওয়াই আমি বললাম আমাদের লক্ষ্য হওয়া উচিত নয়। আমাদের লক্ষ্য উচিত যে আমরা এই যে প্রচুর প্রোডাকশন হচ্ছে, এত প্রোডাকশন শুধু সবজির জন্য না খেয়ে আমরা যদি প্রক্রিয়াকরণ করি, তাহলে সেটা যেমন আমাদের এই সংরক্ষণের এটা সমস্যাটা মেটাবে, আমাদের অর্থনৈতিক মানও আমাদের অনেক উন্নত হবে। এবং প্রক্রিয়াকরণ ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি কম্পেয়ার টু বা তুলনামূলকভাবে উন্নত দেশের থেকে। আমাদের এখন বর্তমানে 7-8% মতো আলু আমরা প্রক্রিয়াজাত সেক্টরে করছি, সেই তুলনায় উন্নতশীল দেশে কিন্তু তারা 30 বা 67% মতো কিন্তু তারা প্রক্রিয়াজাত করছে আলু। এই প্রক্রিয়াকরণের মূল যে উপাদানগুলো হলো সেটা হচ্ছে আমরা চিপস ফর্মে করতে পারি, আলুর ফ্লেক্স হিসাবে করতে পারি, ফ্রেঞ্চ ফ্রাই হিসাবে আলুর প্রক্রিয়াকরণ হয়ে থাকে, এই বিভিন্ন। এবার হচ্ছে আলু সব জাত কিন্তু প্রক্রিয়াকরণ করা যায় না, তার জন্য বিশেষ কিছু জাত আছে বা বিশেষ কিছু গুণ সম্পন্ন হতে হয়। যেমন তার ড্রাই ম্যাটার বা শুষ্ক মাত্রা হতে হবে 20%-এর বেশি, আর সেখানে রিডিউসিং সুগার তার মাত্রা হবে লেস দ্যান বা 0.1%-এরও কম হতে হবে। সেই ধরনের আলুর জাতগুলোই কিন্তু প্রক্রিয়াকরণ করা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিবন্ধকতার কথা হচ্ছিল, তো এই প্রতিবন্ধকতার ক্ষেত্রে তো ভালো বীজ, আলুর সঠিক জাত নির্বাচন করা, সেই সব বিষয়গুলোও তো আসছে। আলুর বীজ হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, কারণ প্রায় 40% মতো আলুর যে খরচা হয় তার সেটা আলুর বীজেই চলে যায়। কাজে বীজটা আমাদের যাতে অত দাম দিয়ে কৃষক বন্ধু যাতে বীজ কিনতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং তার জন্য মূলত হচ্ছে আমাদের নিজেদের রাজ্যেই যাতে বীজ তৈরি হয়। কারণ এখন বর্তমানে বেশি বীজটাই আসে পাঞ্জাব বা অন্য জায়গা থেকে, যার ফলে তার কস্ট প্রচুর হয়ে যায়, কৃষক বন্ধুদের প্রচুর তার জন্য খরচা করতে হয়। সে তুলনায় আমরা যদি আমাদের রাজ্যে যদি আলু নিজেদের বীজ করতে পারি, তাহলে সেখানে কৃষক বন্ধুদের কিন্তু খরচা কিন্তু অনেক কমে যাবে, এবং আলু চাষেরও খরচা অনেক কিন্তু কমে যাবে। জাতের মধ্যে যেটা আছে আলু, আমাদের এখন বর্তমানে যেগুলো জাত করি আমরা, সে তুলনায় আমাদের লক্ষ্য রাখতে হবে, পরে তো আমাদের কি বলবো, আমাদের শীতের স্প্যানটা অনেক কমে আসছে, হ্যাঁ, সেদিকে লক্ষ্য রেখে আমাদের যাতে আলুর তাপ সহনশীল জাত যদি আমরা করতে পারি, বা আলুর জলের ক্রাইসিস আসবে ভবিষ্যতে, সেই জন্য ওয়াটার স্ট্রেস কন্ডিশনে যাতে আলু আমরা চাষ করতে পারি, সেই দিকে তাগিয়ে আমাদের নতুন নতুন জাতের উদ্ভাবন করতে হবে। আর একটা জিনিস করতে হবে, আলু আমরা যে পুষ্টিগুণ যখন বলেছিলাম তখন যে পুষ্টির কথা বলেছিলাম, এখন নতুন যেটা আমাদের ধ্যান ধারণা আসছে, যাতে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আলু, সেখানে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে, আয়রন, জিঙ্ক, এই সমস্ত যেটা আলু সেগুলো আমাদের অলরেডি তৈরি করা হয়েছে, যেমন কুফরি জামুনিয়া, কুফরি নীলকণ্ঠ, এরকম কিছু জাত কিন্তু এই ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ আলুর জাত। কাজে এইগুলো চাষি ভাইরা কিন্তু
করতে পারেন। তো আমাদের টার্গেট তো হচ্ছে 2050, সেই 2050-এর টার্গেটে পৌঁছতে গেলে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের আলু চাষিদের কি কি করণীয় একটু ছোট্ট করে বলে দিন। একরকম হচ্ছে আমাদের জলবায়ু সহনশীল জাত আমাদের নির্বাচন করতে হবে, কারণ ভবিষ্যতে জলের ক্রাইসিস আসবে, গরমের মাত্রা আরো বাড়বে, সেই দিকে তাকিয়ে আমাদের জাত নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হচ্ছে আমাদের বায়োটেকনোলজি, এই ধরনের টেকনোলজিক্যাল উদ্ভাবনী আমাদের দিকে যেতে হবে। আর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আলু চাষে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে। যেমন ড্রোনের একটা বিশাল চাহিদা রয়েছে আলু চাষে, বিশেষ করে কীটনাশক ছড়ানোর ক্ষেত্রে ড্রোনের একটা অ্যাপ্লিকেশন রয়েছে। তারপর হচ্ছে মেকানাইজেশন বা আমাদের যান্ত্রিক পদ্ধতিতে আলু, সেখানে প্ল্যান্টিং হবে, সেখানে হারভেস্টিং হবে, সবই যাতে আমরা যান্ত্রিক ভাবে করতে পারি সেদিকে আমাদের কিন্তু নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু 2050 সালে কিন্তু আমাদের যে টার্গেট সেখানে আমরা রিচ করতে পারবো না। অর্থাৎ আমাদের এই যে 2050-এর লক্ষ্য, সেই লক্ষ্যতে আমাদের পৌঁছতে গেলে বিজ্ঞানকে অবশ্যই সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। চাষি ভাইরা, আমরা আজকে কথা বললাম আন্তর্জাতিক আলু দিবস, গুরুত্ব ও তাৎপর্য এই বিষয় নিয়ে।